নমস্কার। শিবরাম চক্রবর্তী মানে কিছু প্রাপ্তি, আর সেই প্রাপ্তি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে আজ তারই একটি গল্প নিয়ে এলাম, এক ভুতুড়ে কাণ্ড। আশা করি বাচ্চাদেরও গল্পটি ভাল লাগবে। তাহলে শুরু করি। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কি না সন্দেহ। ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেট। তবে ভূত কি না ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারুতে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ। কী করে দেখলাম বলি। একটা পরশময়ীপতি সাইকেল হাতে পেয়ে হন্ড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেখানে টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতন একটা কিছু পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো কি না আমার সন্দেহ। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়। তখনও সন্ধ্যা হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটান দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর একমাত্র আমি উত্তর দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনবো কে জানে। তবু চিরকালই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না একটা কিছু ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এই রকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল নাকি? কত গল্পের বই এরকম ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম লিখেছি, তার ইয়াত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলি ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনাকর মতন দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আসতে দেখা গেল সেই পথে। রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চবাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছালো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যাঁছা, লরি আওলা কি কানা হয়ে লরি চালায় নাকি? যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দুরুদুরু করতে লাগলো। তার চেয়ে বাঘের পেটে গিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও না। কিছু না একটা কিছু হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে। আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও।
আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যাচ্ছে বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আমি আবার বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে ঢের জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনই মন্থর গড়িয়ে গতিতে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না। এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হয় হোক। গাড়ির মালিকের না হয় ভয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগমন গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। চলন্ত গাড়িতে ওটা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব? 1 মিনিটেরও সময় নষ্ট করা ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিতে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী হয়ে থাকলো। থাকবে, কি করা যাবে? নিতান্তই যদি রাতে বাঘের পেটে না যায়। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে। বেশি বলতে হবে না। খবর দেওয়া মাত্র আমার 14 পুরুষের সাধ্য করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরায় মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুগোপাল বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উপে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাতেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জিভ আমার টাগড়ায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামতে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিচ্ছু না। আপনা থেকে আমার মুখ থেকে বেরিয়ে এলো। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। বেড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। প্রথম আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথ হেঁটে মরতে হবে এই কটা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন, আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন হয় না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না। তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে গাড়িতে চেপে যাওয়াই আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতন এবারেও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি?
নিঃশব্দে রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জুমালয় হ্রদ থেকে নেমে পড়া দরকার। আরেক মুহূর্তে দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুসুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো, না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছি এখনও, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা এক চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক, দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলি ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। বন্ধুরা, আশা করি আপনাদের আমার বলা এই গল্পটা ভালো লাগবে। গল্পটা বেশ মজার, তাই না? নমস্কার।